সুপ্রভাত আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো। অবশ্যই সবাই বাড়িতে থাকবে, সাবধানে থাকো, সচেতন থাকো, হ্যাঁ, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকে আমি তোমাদেরই পাঠ্য একটি খুব মজাদার কবিতা নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। এই কবিতাটি তোমরা আগে যে সমস্ত কবিতাগুলো পড়েছো সেই কবিতার থেকে একটু আলাদা ধরনের। কেন আলাদা? না, এই কবিতায় আমাদের চোখে দেখা বা আমাদের কল্পনার কথা বা আমাদের অনুভূতির কথা এই কবিতায় আমরা পাবো। কিরকম না, আমাদের অনেক সময় এরকম হয় যে একটু অন্ধকার নেমে এসেছে বা সন্ধ্যাবেলা বা রাতের অন্ধকারে আমরা কখনো বা কলা গাছ বা কখনো বা খেজুর গাছ বা যে কোনো গাছকে দেখে আমরা মাঝে মাঝে কিন্তু বেশ ভয় পেয়ে যাই। গাছটাকে দেখে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মনে হয়। বিশেষত কলা গাছকে দেখে তো মনেই হয় যেন কেউ বোধহয় কেউ বোধহয় দাঁড়িয়ে আছে অন্ধকারে। হ্যাঁ, এইরকম এই যে গাছটাকে দেখে তোমার এই অন্ধকারে দেখে তোমার এরকম মনে হলো, তুমি এরকম ভাবলে যে যা বাবা কেউ দাঁড়িয়ে আছে কিনা। তোমার কিন্তু ওটা মনে হচ্ছে যে সত্যিই যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কেউ দাঁড়িয়ে নেই, ওটা একটি কলা গাছ। এইরকম কিছু অনুভূতির কথা এই যে দেখে মনে হচ্ছে যে ওটা, কিন্তু আসলে ওটা নয়। আমরা রাতের অন্ধকারে গাছকে যে বিভিন্ন ভাবে দেখি, দিনের বিভিন্ন সময়ে গাছকে যে বিভিন্ন ভাবে দেখি, আবার বলছি দিনের বিভিন্ন সময়ে গাছকে বিভিন্ন ভাবে দেখছি। হ্যাঁ, এই দেখাটার উপর নির্ভর করেই আজকে আমাদের আলোচ্য কবিতা। এই কবিতায় কবি তিনিও কিন্তু এইরকম কিছুর ঘটনার সম্মুখীন হয়েছেন। কিরকম না, একটা গাছ, সেই গাছকে তিনি দিনের বিভিন্ন সময়ে, দিনের এক এক সময়ে গাছটিকে বিভিন্নভাবে দেখেছেন। দিনের বিভিন্ন সময়ে গাছকে বিভিন্ন রূপে তিনি দেখেছেন। মানে এক একটা সময় এক একটা রূপে তিনি দেখছেন গাছটাকে। তিনি কখনো দেখছেন যে সন্ধ্যাবেলা গাছটাকে দেখে তার মনে হচ্ছে যেন ভূত। হ্যাঁ, সন্ধ্যাবেলা গাছটাকে দেখে মনে হচ্ছে ভূত। আবার রাতের বেলা আকাশে যখন চাঁদ উঠছে তখন গাছটাকে দেখে মনে হচ্ছে বেশ দূর থেকে মনে হচ্ছে বেশ ভাল্লুকের মতো দেখাচ্ছে। আবার তারপরেই যখন আবার এক পশলা বৃষ্টি হলো তখন গাছটাকে যেন দেখে মনে হচ্ছে যে গাছটার বোধহয় এই জ্বর এসেছে, গাছটা এরকম কাঁপছে। আবার যখন বৃষ্টি থেমে যাওয়ার পর যখন আকাশে আবার চাঁদ উঠলো তখন আবার সেখানে না আছে ভূত, না আছে ভালুক, তার জ্বরও গেছে থেমে। সেখানে আবার কি হয়েছে না, সেখানে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একবারে গাছটাকে মুকুটধারী লক্ষ হীরের মাছ বলে মনে হচ্ছে। মুকুটধারী লক্ষ হীরের মাছ রূপে আবার গাছটিকে মনে হচ্ছে। আবার রাতের শেষে যখন ভোর হয়ে এলো তখন আবার ঝিকিরমিকির আলোর একটা রূপলি ঝালর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেন মনে হচ্ছে দেখে যে ঝিকমিক করা রূপোর আভাযুক্ত একটা ঝলমল করে ঝুলতে থাকা ঝালর বলে মনে হচ্ছে সেই গাছটাকে। তাহলে দেখো যে একটাই গাছ, কিন্তু গাছটাকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কবি দেখেছেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে কবির চোখে ধরা পড়ছে গাছের রূপটা। এই যে এরকমই একটা ঘটনা নিয়ে আজকে আমাদের কবিতাটার নাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কবিতাটার নাম হচ্ছে মায়া তরু। কবিতাটির নাম হচ্ছে
মায়াতরু। কার লেখা? না, অশোক বিজয় রাহা। অশোক বিজয় রাহার লেখা মায়াতরু। আচ্ছা, এখানে একটা কথা বলার বিষয়, মায়াতরু। মায়াতরু এই শব্দটির অর্থ কি? না, মায়াতরু এই শব্দটির অর্থ হচ্ছে যে, মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ বা জাদু গাছ। হ্যাঁ, এটা মায়াবী গাছ। মায়াতরু শব্দের অর্থ হচ্ছে মায়াবী গাছ। কেন মায়াবী গাছ? না, এই মায়াতরু কবিতায় আমরা যে গাছটিকে পাচ্ছি, হ্যাঁ, যে যে তরু কথা জানতে পারছি, যে মায়াবী গাছটি, সেই গাছটি বলা হয়ে তাকেই মায়াতরু বলা হচ্ছে। তার কারণ না, গাছটি হচ্ছে মায়াবী। সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। গাছটি হচ্ছে মায়াবী এবং সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সে কখনো সে ভূত, কখনো ভালুক, কখনো মাছ হয়ে যেত। তার এই অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। হ্যাঁ, তাহলে মায়াতরু শব্দের অর্থ হচ্ছে মায়াবী গাছ। মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি হচ্ছে মায়াবী এবং সে বিভিন্ন সময়ে, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত। এখানে বলা হচ্ছে যে কখনো সে ভূত, কখনো ভালুক, কখনো মাছ হয়ে যেত। তার এই অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে মায়াতরু শব্দের অর্থ হচ্ছে মায়াবী গাছ বা জাদু গাছ। আচ্ছা, কবিতাটার মূল বিষয়ে আমরা হয়তো একটু গেছি, কিন্তু তার আগে একটা কথা বলি। আচ্ছা, সত্যি কি এইভাবে কোনো গাছ রূপ ধরে? গাছ কিন্তু এইভাবে হয়তো, মানে কবিতার ক্ষেত্রে তোমাদের হয়তো এতটা লাগবে না, কিন্তু যদি কেউ লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে গাছ কিন্তু এইভাবে কোনোদিন রূপ ধরে না, কিন্তু সবটাই যে এই যে গাছের কথা আমরা জানবো, এখানে কি সবটাই কাল্পনিক ভিত্তির কথা বলা হচ্ছে? সবটাই কি কাল্পনিক? না, সবটা কিন্তু কাল্পনিক নয়, এর একটা বাস্তবিক ভিত্তি আছে। কি সেই ভিত্তি? না, রাতের অন্ধকার বা দিনের বিভিন্ন সময়ে গাছকে কিন্তু দেখতে বিভিন্ন রকমই লাগে, তবে সেই দেখার চোখ থাকতে হয়, তাই তো? ধরো রাতের অন্ধকারে সন্ধ্যাবেলায় একটা গাছকে যেমন দেখতে লাগছে, কিছুক্ষণ পর চাঁদের আলো পড়ার পর আরেক রকম দেখতে লাগে। যত চাঁদের আলো কমলো, গভীর রাত্রি হলো, আরেক রকম দেখতে লাগে। যত ভোর হলো, আলো ফুটলো, তখন আরেক রকম দেখতে লাগে, তাই তো? এটা কিন্তু যারা দেখতে জানে, বা তোমরা অবশ্যই যারা দেখার চেষ্টা করবে, ভাবার চেষ্টা করবে, তারা কিন্তু দেখবে যে সত্যিই বোধহয় গাছটা বোধহয় বারবার এরকম রূপ বদলাচ্ছে। যেমন একটা আমি উদাহরণ দিই তোমাদের। দেখবে যখন আকাশে মেঘ ভেসে বেড়ায়, বিশেষত বিকালের দিকে, তোমরা একটু খেয়াল করে দেখো যে মেঘগুলোকে দেখে তোমার অনেক রকম মনে হতে পারে, কিন্তু মেঘগুলো তো আসলে ওরকম রূপ করে দাঁড়ায়নি, কিন্তু তোমার ওরকম মনে হতে পারে। তোমার মনে হতে পারে কেউ বোধহয় এটা বোধহয় কোনো মানুষের আকৃতি, বা এটা বোধহয় নৌকার মতো আকৃতি, বা এটা বোধহয় গাছের মতো আকৃতি, বা এটা একটা বিশাল বড় পর্বত, তাই তো? আকাশের মেঘগুলোকে দেখে মনে হয় না? একইভাবে দিনের বিভিন্ন সময়ে গাছকে আমরা বিভিন্নভাবে দেখি, কিন্তু সেই দেখতে আমাদের চোখে সেটা ধরা পড়তে হয়। আমাদেরকে একটু ভাবতে কিন্তু অবশ্যই হয় যে গাছটাকে কোথাও এরকম লাগছে, তাই তো? এটা আমি একটু বললাম তোমাদের বোঝার সুবিধার জন্যে। কিন্তু আমরা এই কবিতায় যে গাছের কথা পড়বো, সেই গাছটি কিন্তু মায়াবী গাছ এবং সে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ ধরতে পারে। আমরা এবার মূল কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবি পরিচিতিটা একটু জেনে নিই, কারণ কবি পরিচিতি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। দেখো, আমি আলোচনার জন্য তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটিকেই বেছে নিয়েছি। তোমরা একটু পাঠ্য বইটিকে একটু অনুসরণ করো। অশোক বিজয় রাহা, জন্ম 1910, মৃত্যু 1990। জন্ম 1910, মৃত্যু 1990। জন্ম বাংলাদেশের শ্রীহট্টে। কবি ও প্রাবন্ধিক। প্রাবন্ধিক বলে যিনি প্রবন্ধ রচনা করেন, প্রবন্ধ লেখেন, কবি এবং প্রাবন্ধিক।
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ভানুমতির মাঠ, রুদ্র বসন্ত, ডিংহ নদীর বাঁকে, জলডুম্বুর পাহাড়, রক্ত সন্ধ্যা, উড়োচিঠির ঝাঁক ইত্যাদি। এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা একটু ভালো করে তোমাদের শুনতে হবে, কারণ পরীক্ষায় থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, যে অশোক বিজয় রাহা রচিত তার যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম বা তিনটি কাব্যগ্রন্থের নাম লেখো, বা যে কোনো কাব্যগ্রন্থের নাম তুলে দিয়েও প্রশ্ন হতে পারে যে এই কাব্যগ্রন্থটি তোমাদের পাঠ্য কোন কবির রচিত। না, তখন তোমাকে কিন্তু বলতে হবে। ফলে তোমরা একটু নামগুলো শুনে রাখো, আমি আবার বলে দিই। ভানুমতির মাঠ, রুদ্র বসন্ত, তারপরে ডিংহ নদীর বাঁকে, জলডুম্বুর পাহাড়, হ্যাঁ, রক্ত সন্ধ্যা, উড়োচিঠির ঝাঁক ইত্যাদি। এখান থেকে যে কোনো দুটো অথবা তিনটে নাম কিন্তু তোমরা একটু মুখস্থ করে নেবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার পাবো। কি প্রশ্ন? না, অশোক বিজয় রাহার কবিতা রচনার মূল কেন্দ্রভূমিটা কোনটা, মানে তিনি কোন বিষয়গুলিকে কেন্দ্র করে কবিতা রচনা করেছেন। না, তিনি নদী, পাহাড় এবং অরণ্য প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে কবিতা রচনা বেশি করেছেন। তাহলে তার কবিতার কেন্দ্রভূমি কি? অশোক বিজয় রাহার কবিতার কেন্দ্রভূমি হচ্ছে নদী, পাহাড় এবং অরণ্য প্রকৃতি। নদী, পাহাড় এবং অরণ্য প্রকৃতি। আরেকটা বলার বিষয়, আমাদের পাঠ্যই মায়াতরু যে কবিতাটি, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার বলছি, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা এখানে পরপর তিনটে প্রশ্ন পাচ্ছি যে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। না, কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম তোমরা লিখে দেবে ভানুমতির মাঠ অথবা রুদ্র বসন্ত অথবা উড়োচিঠির ঝাঁক, যে কোনো দুটো। তারপরে আছে তার কবিতা রচনার প্রধান বিষয় কি ছিল? না, তার কবিতা রচনার প্রধান বিষয় ছিল নদী, পাহাড় এবং অরণ্য প্রকৃতি। তিনটেই কিন্তু লিখতে হবে। একটা লিখলে কিন্তু, দুটো লিখলে একটা লিখ না, পরীক্ষায় কিন্তু নম্বর কেটে নেওয়া হবে। নদী, পাহাড় এবং অরণ্য প্রকৃতি। আর হচ্ছে মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না, মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমি সরাসরি একেবারে কবিতায় চলে আসছি। তোমরা একটু সবাই বইটা দেখবে কি আছে ওখানে। দেখো, না, বলা হচ্ছে, কবিতাটি আমি প্রথমে একবার নিজের মতো করে পড়ছি, তারপর কবিতাটাকে প্রত্যেকটা লাইন বলে আমি তার মানে বলে দেব। মায়াতরু, অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন। ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে পড়ত সে গড়গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনি নিজে। সকাল হলো যেই, একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর। দেখো, এটা সহজ ভাষায় সুন্দর করে কবি এটি গাছকে যে দিনের বিভিন্ন সময়ে দেখেছেন সেটা বর্ণনা করেছেন, তাই তো? দেখো, তাহলে মায়াতরু শব্দের অর্থ কি বলেছিলাম? মায়াবী গাছ বা জাদু গাছ। কেন মায়াবী গাছ? না, এটি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ ধারণ করে। এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কেন। আমি আগে বলেছিলাম, কখনো সে ভূত, কখনো ভাল্লুক, কখনো লক্ষ হীরার মাছ হয়ে যাচ্ছে, আবার
মানে কখনো মাছের মতো, হীরার মাছের মতো দেখতে লাগছে গাছের পাতাগুলোকে, আবার কখনো বা সে হয়ে যাচ্ছে রূপলি আলোর একটা ঝালক। তাহলে এই যে বারবার রূপ পরিবর্তন হচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে কি মায়াবী গাছ। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। বলছে একটা গাছ ছিল, যে গাছটা কি করত না, যে গাছটা সন্ধ্যাবেলা হলেই কি মনে হতো না, যেন দুহাত তুলে ভূতের নাচ শুরু করত। ভূতেরা যেভাবে নাচে ঠিক সেভাবেই ভূতের নাচ শুরু করতো সন্ধ্যাবেলা। আসলে গাছটিকে সন্ধ্যাবেলায় দেখে কবির মনে হতো যেন গাছটি ভূতের মতো দুহাত তুলে নাচছে। মানে সন্ধ্যাবেলা ঠিক সন্ধে হচ্ছে বা সন্ধ্যাবেলার পরিস্থিতিতে গাছটাকে দেখে কবির এটা মনে হয়েছে যে এই গাছটা বোধহয় ভূতের মতো দুহাত তুলে নাচছে মনে হচ্ছে, সেরকম লাগছে দেখতে। এটা কি হয়েছে তারপর, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন। আবার ঠিক সন্ধে হয়েছে, সন্ধে পার হয়ে গেল, এবার আকাশে বনের মাথায় ঝিলিক দিয়ে চাঁদ উঠেছে। ঝিলিক মানে হচ্ছে তীব্র কিন্তু ক্ষণস্থায়ী আলো। ঝিলিক, হ্যাঁ, ঝিলিক শব্দের অর্থ হচ্ছে তীব্র কিন্তু ক্ষণস্থায়ী আলো। ঠিক আছে, তীব্র কিন্তু ক্ষণস্থায়ী আলো, মানে যেমন বিদ্যুতের আলো, বিদ্যুতের ঝিলিক বলা হয় না, একইভাবে। তাহলে তীব্র কিন্তু ক্ষণস্থায়ী আলো হচ্ছে ঝিলিক। আর আরেকটা শব্দ আমরা উপরে পেয়েছি, দেখো, জুড়ত ভূতের নাচ। জুড়ত মানে হচ্ছে শুরু করত। তাহলে একটা গাছ ছিল, সেই গাছটা সন্ধে হলেই ভূতের মতো দুহাত তুলে ভূতের নাচ শুরু করত। ভূতে যেভাবে নাচে সেইভাবে নাচ শুরু করত। আসলে কবি সন্ধ্যাবেলায় ওই গাছটিকে দেখে মনে হয়েছে কবি যে এই গাছটি বোধহয় দুহাত তুলে নাচছে। এরপর কি হয়েছে দেখো, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন। আবার কখনো হঠাৎ দেখি যে বনের মাথায় যখন কি হয়েছে না, বন মানে বুঝতে পারছো, সেই যে জঙ্গল বা বন, সেই বনের মাথায় যখন এই গাছগাছালির মাথার উপরে যখন ঝিলিক মেরে চাঁদ উঠেছে, ঝিলিক মানে হচ্ছে তীব্র কিন্তু ক্ষণস্থায়ী আলো, যখন চাঁদ উঠেছে তখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জল। এবারে দেখো, যখন চাঁদ উঠে গেছে আকাশে, তখন আবার তার রূপটা একটু পরিবর্তন হয়েছে। ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। তাহলে আবার রাতের বেলা চাঁদ যেই উঠলো, সেই গাছ ভালুকে পরিণত হলো। ভালুক মানে তোমরা নিশ্চয়ই জানো, ভালুক মানে হচ্ছে এক জাতের প্রাণী, বনে থাকে, বনে ভালুক থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে সেই ভালুকের মতো দেখতে, একটা প্রাণীর মতো দেখতে লাগছে, না? তাহলে ঠিক যেন মনে হচ্ছে যে যেই আকাশে চাঁদ উঠেছে, তো সেই চাঁদের আলোয় দেখে যেন মনে হচ্ছে যে গাছটা একটা ভালুক বোধ হয়, তাই তো, এটা মনে হচ্ছে। আর কি হলো না, এই ভালুকে তো পরিণত হলোই, আবার সে ঘাড় ফুলিয়ে গড়গড় করে আওয়াজ শুরু করছে। তাহলে ঘাড় ফুলিয়ে সে গড়গড় করে আওয়াজ শুরু করে দিচ্ছে, আওয়াজ করছে। এরপর কি হলো না, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জল। তাহলে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। ওই গাছটি, যে গাছটি কিছুক্ষণ আগে যাকে দেখে মনে হচ্ছিল যে গাছটি হচ্ছে দুহাত তুলে ভূতের মতো নাচছে, কিন্তু আকাশে যেই চাঁদ উঠলো, এই চাঁদের আলোয় যেন গাছটিকে দেখে মনে হচ্ছে গাছটি বোধহয় একটা ভালুক, এক জাতীয় প্রাণী, এবং যাকে দেখে মনে হচ্ছে একটা ভালুক, এবং সে কি করছে না, মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ করছে। হ্যাঁ, মুখ দিয়ে গড়গড় করে, গড়গড় করে মানে গড়গড়, এই শব্দটার আওয়াজ কখন করা হয়, মানে কখন কারা করে না, রেগে যাওয়ার ফলে মুখ থেকে বেরোনো এক রকমের আওয়াজ। রেগে যাওয়ার ফলে মুখ থেকে বেরোনো এক রকমের আওয়াজ, এটা হচ্ছে গড়গড়। ঠিক আছে, মানে ভালুকটাকে দেখে মনে হচ্ছে যেন রেগে গেছে এবং সে মুখ থেকে এক ধরনের আওয়াজ বের করছে। তাহলে রেগে যাওয়ার ফলে মুখ থেকে বেরোনো এক রকমের আওয়াজ হচ্ছে গড়গড়। তাহলে ঘাড় ফুলিয়ে সে গড়গড় আওয়াজ করছে। আবার কি হলো না, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জল। যে বৃষ্টি নেমে গেল, কি হলো না, বৃষ্টির সময় সেই গাছের কাঁপুনি দিয়ে আবার জ্বর আসতো।
ঠিক আছে, মানে এটা যেন মনে হচ্ছে আমার ভাবনায় যে এই বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির জলটা যখন গাছে পড়ছে, গাছের পাতাগুলো তো কাঁপছে, সেই কাঁপুনিটাকে দেখে মনে হচ্ছে যেন গাছটার কম্প দিয়ে জ্বর এসেছে। তাহলে বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। কম্প মানে হচ্ছে কাঁপুনি দিয়ে যেন জ্বর আসছে। তাহলে বৃষ্টি হলেই সেই গাছের কাঁপুনি দিয়ে জ্বর আসতো। আর কি হলো, এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে, এক পশলা মানে হচ্ছে একবারের বৃষ্টি, একবারের বৃষ্টি মানে কিছুক্ষণ বৃষ্টি হয়ে যে থেমে গেল, এই যে এক পশলা বা একবারের বৃষ্টি। সেই এক পশলার বৃষ্টির শেষে কি হলো, যখন বৃষ্টিটা থামলো, যখন আকাশের চাঁদ উঠলো, আবার যখন আকাশের চাঁদ হেসে উঠলো, না কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। তাহলে দেখো, যখন বৃষ্টি থেমে গেল তখন তো গাছটার মনে হয়, যখন বৃষ্টি হচ্ছিল তখন মনে হয়েছিল যে গাছটার কম্প দিয়ে জ্বর এসেছে, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। কিন্তু যেই বৃষ্টি থামলো, যেই আকাশে আবার চাঁদ হেসে উঠলো, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। সেখানে আর কোনো ভালুকও নেই, আর কোনো গাছও দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে কি আছে এবার, না মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। সেখানে যেন কি হয়েছে, না এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার যখন আকাশে চাঁদ উঠত, তখন ভালুক বা গাছ কিছুই দেখা যেত না, শুধু মুকুটের মতো ঝাঁকে ঝাঁকে লক্ষ হীরার মাছ দেখা যেত। মুকুটের মতো, মুকুট কি হয়, মুকুট কি না, মুকুট বলতে বোঝানো হয়, মুকুট হচ্ছে শিরভূষণ, তাই তো, মাথায় পরার একটি বলতে পারি অলংকার বিশেষ, শিরভূষণ। সেই মুকুটে যেমন কি থাকে না, অজস্র মণিমুক্ত থাকে। কি হয়েছে না, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। সেই শুধু মুকুটের মতো যেন ঝাঁকে ঝাঁকে লক্ষ হীরার মাছ দেখা যেত ওই গাছটি যে জায়গায় ছিল সেই জায়গাটা। আসলে এখানে কি হয়েছে বলো তো ঘটনাটা, গাছটির ওপর যখন বৃষ্টির জল পড়লো, গাছের পাতাগুলো ভিজে গেল, তারপরে যখন আবার আকাশে চাঁদ উঠে গেল, তখন ওই চাঁদের আলো আবার গাছের পাতায় পড়ছে, তখন ওই ভেজা পাতাগুলো ওই চাঁদের আলোতে পড়ে কি হচ্ছে, মানে চাঁদের আলো যখন ওই ভেজা পাতায় পড়ছে তখন ঝকঝক করছে। এবং সেটাকে দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে যেন লক্ষ হীরার মাছ ঝাঁক বেঁধেছে। ঝাঁক মানে হচ্ছে দল বেঁধেছে, হ্যাঁ, যেন লক্ষ হীরার মাছ, লক্ষ হীরের মাছ যেন ঝাঁক বেঁধে গেছে। তারপর দেখতে পাচ্ছ কিরকম প্রত্যেকবার গাছটার বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম দেখতে লাগছে। সন্ধ্যাবেলা যে গাছকে দেখতে লাগছিল ভূতের মতো দুহাত তুলে নাচছে, সেই গাছই আবার একটু রাত বাড়তেই চাঁদের আলো পড়তে যাকে ভালুক বলে মনে হলো। আবার যখন বৃষ্টি হলো, যখন তাকে মনে হলো তার কম্প দিয়ে জ্বর এসেছে। আবার যখন বৃষ্টি থেমে গেল, চাঁদের আলো যখন ওই ভেজা পাতায় পড়লো, তখন সেই গাছকে মনে হচ্ছে যেন লক্ষ হীরের মাছ এক জায়গায় ঝাঁক বেঁধে গেছে। মানে পাতাগুলোকে দেখে যেন সেই গাছের পাতাগুলো এতটাই ঝকঝক করছে, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে লক্ষ হীরার মাছ ঝাঁক বেঁধেছে। আর কি হলো এবার না, ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পায়নি নিজে। এবার ভোরবেলায় যখন এবার অল্প অল্প করে প্রকৃতির বুকে আলো ফুটছে, তখন কি হয়েছে, আবছায়া মানে আবছা বা অস্পষ্ট ছায়ার মতো সেরকম পরিস্থিতিতে, হ্যাঁ, মানে দেখবে আলো আধারী পরিবেশ, ঠিক আছে, ভোরবেলাকার যে দৃশ্য, সেই ভোরবেলায় যে কি কাণ্ড হতো ভেবে পায়নি নিজে। মানে এটা কবি বলছে, এটা আমি বর্ণনা করতে পারবো না ঠিক কিরকম দেখতে লাগছে, যে কি মানে গাছটিকে এখন কি ধরনের দেখতে লাগছে সেটা কবি নিজেও ভেবে পেতেন না। ভোরবেলার আবছায়াতে এমন কাণ্ড হতো যা কবি ভেবেও পেতেন না, মানে বুঝতে পারছেন না যে গাছটিকে এখন কিরকম দেখতে লাগছে, তার ভাবনারও অতীত ছিল, মানে ভাবতে পারছেন না যে গাছটিকে কিরকম দেখতে লাগছে। কখন না, ভোরবেলার আবছায়াতে, মানে অস্পষ্ট ছায়ার মতো, যে যখন আলোর পরিস্থিতিটা থাকে বা আবছা,
সেই সময় গাছটার যে কীরকম, গাছটাকে কীরকম দেখতে লাগছে বা কি যে কাণ্ড হতো, গাছটার এই যে রূপ পরিবর্তনটা যে কি হতো সেটা কবিও ভেবে পেতেন না। সকাল হলো যেই একটিও মাছ নেই। বেশ, তো এতক্ষণ অনেক মাছ ছিল, তাই তো? সেই বৃষ্টি হয়ে যখন লক্ষ হীরার মাছ, তাই তো? অত মাছ ছিল, তাই তো? এবং ভোরবেলায় যখন ওই আবছায়াতে সেই কাণ্ডকে বর্ণনাও করা যাচ্ছিল না, সেই গাছের যে রূপ, যেই সকাল হলো একটাও মাছ নেই, সেখানে একটিও মাছ দেখা যাচ্ছে না। এবার কি দেখা যাচ্ছে না, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর। যেই সকাল হলো সেখানে দেখা গেল যে একটা রূপলি, সেখানে একটা রূপলি মাছকে আর মানে দেখা যাচ্ছে না, তাই তো? মানে সেই হীরার রঙের যে মাছ, হীরার মতো দেখতে লাগছিল দূর থেকে, সেই মাছ আর দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে এবার না, ঝিকির মিকির আলো। ঝিকির মিকির মানে ঝিকমিকি, ঝিকমিকি আলোর রূপলি এক ঝালর। রূপলি মানে হচ্ছে রূপোর মতো, হ্যাঁ, রূপার মতো আভাযুক্ত। রূপ নিশ্চয়ই জানো, রূপা ধাতু। সেই রূপা ধাতুর মতো যে আভাযুক্ত একটা ঝালর। ঝালর মানে যা ঝলমল করে ঝুলতে থাকে, বা পর্দা বিশেষ বা ঝালর, তাই তো? তাহলে দেখো, তাহলে কেবল দেখি পড়ে আছে, যখন সকাল হলো সেই গাছকে, সেই গাছের যে জায়গা, সেখানে একটাও মাছ তো দেখা যাচ্ছেই না, কিচ্ছু নেই সেখানে। শুধু কি আছে না, ঝিকির মিকির আলোর রূপলি একটা ঝালর পড়ে আছে। অর্থাৎ এবার যখন সকাল হলো, এই সকালের আলোয় সেই গাছটি, মানে গাছটিতে যখন এবার সূর্যের আলো এসে পড়লো, তখন সেই গাছটিকে আর মাছ তো দূরের কথা, ভূত ভাল্লুক কিছুই নেই। সেখানে কি আছে এবার, রূপলি একটা ঝালর বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে রূপার মতো আভাযুক্ত একটা ঝালর, একটা পর্দা, যেটা ঝলমল করে ঝুলতে থাকে, সেরকম মনে হচ্ছে গাছটিকে। তাহলে দেখো, খুব সুন্দর একটা কবিতা, সহজ কবিতা। তোমরা এর সরলার্থ লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে লিখবে কেন এটা মায়াতরু কি, তারপর কবিতাটাকে প্রত্যেকটা লাইন অনুযায়ী যদি ব্যাখ্যা করে করে যাও তাহলেই হবে। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এর প্রশ্ন যেগুলো, প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে যে এর সরলার্থটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা একটু লিখবে। আর অশোক বিজয় রায় কবি পরিচিতি থেকে আমি প্রশ্নগুলো বলে দিয়েছি, উত্তর বলে দিয়েছি, প্রশ্নগুলো একটু খেয়াল করতে হবে। আর একটা কথা হচ্ছে, এখানে কিছু প্রশ্ন আছে যে মায়াতরু শব্দটির অর্থ কি না, মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন না, এই গাছটি আসলে একটি মায়াবী গাছ, এবং এই গাছটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করত, এবং কখনো ভূত, কখনো ভাল্লুক, কখনো বা মাছ, আবার কখনো বা মনে হতো রূপলির একটা ঝালক। হ্যাঁ, ফলে এই যে বারবার রূপ পরিবর্তনের জন্যই তাকে এটি মায়াবী গাছ বলা হচ্ছে। তারপরে একটা সহজ প্রশ্ন আছে, দেখো যে মায়া যোগ করে 5টি শব্দ, এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা নিজেরাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মায়া যোগ করে শব্দ তো অনেক আছে, কি বলো তো, বলতে পারবে? মায়া যোগ করে কি কি শব্দ না, মায়াবী, মায়া কান্না, তারপরে মায়াবতী, মায়াময়, হ্যাঁ, মায়াডোর ইত্যাদি। আর একটা প্রশ্ন আছে যে ভূত আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন একটি গল্প, দরকার নেই, নিজেরা এমনি পড়তে ভালো লাগলে পড়ো, এগুলো পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে না। আচ্ছা, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিনের কোন কোন সময়ে গাছকে কবি কি কি রূপে দেখেছেন, এটা একটা খুব ভালো প্রশ্ন। না, কবি অশোক বিজয় রাহা রচিত যে মায়াতরু কবিতা, সেই মায়াতরু কবিতায় হচ্ছে মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে এই মায়াতরু কবিতায় আমরা দেখছি যে গাছটি এক এক দিনের এক এক সময় এক এক রকম রূপ ধারণ করছে। সন্ধ্যাবেলা কবি গাছটিকে দেখেছেন যে ভূতের বেশে
রাতের বেলায় আকাশে চাঁদ উঠলে তিনি গাছটিকে দেখেছেন ভালুক রূপে। আবার এক পশলা বৃষ্টির শেষে যখন কিছুক্ষণ বৃষ্টির পর যখন আবার আকাশে চাঁদ উঠেছে তখন কবি দেখেছেন গাছটিকে লক্ষ হীরের মাছ রূপে। আবার রাতের শেষে ভোর হলে তখন তো যে রূপ সেই রূপটিকে তিনি বর্ণনাই করতে পারছিলেন না, যে কাণ্ডটা ঘটছে সেই গাছের রূপটা। আর যখন সকাল হলো, এই সকাল হলো যখন, তখন রূপলি এই ঝিকিরমিকির আলো রূপলি একটা ঝালর যেন পড়ে থাকতে দেখছেন এই গাছটি। এই মোটামুটি। আর একটা প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখবে যে মুকুট হয়ে কারা ঝাঁক বাঁধত না, মুকুট হয়ে লক্ষ হীরার মাছ ঝাঁক বাঁধত। আচ্ছা, কার কম্প দিয়ে জ্বর আসতো না, মায়াতরুটির কম্প দিয়ে জ্বর আসতো। আচ্ছা, মায়াতরুর কবিতায় দিনের বিভিন্ন সময় গাছটিকে কি কি রূপে দেখেছেন এটা তো বলে দেওয়া হয়েছে। আর এটা বলা হয়েছে যে সন্ধ্যা হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। এখানে কার কথা বলা হয়েছে না, মায়াতরুর কথা। এখানে মায়াতরু গাছটি সন্ধ্যে হলেই ভূতের মতো দুহাত তুলে নাচ শুরু করত। আর একটা কথা হচ্ছে যে মায়াতরু কবিতাটির কোনো বাস্তব ভিত্তি আছে কি, তোমার কি মনে হয়? এরকম একটা যদি প্রশ্ন হয় না, বলতে হবে যে অশোক বিজয় রাহা রচিত তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া মায়াতরু কবিতাটি যে সম্পূর্ণ কবিতাটিকে আমরা কখনোই সম্পূর্ণ কাল্পনিক এটা বলতে পারি না। কবিতাটির যেন একটা বাস্তব ভিত্তি আছে। কবি হয়তো কোনো গাছকে দেখেছেন সব সময়, এবং সন্ধ্যের আলো আধারিতে কবি গাছটিকে সন্ধ্যের আলো আধারী পরিবেশে গাছটিকে দেখে মনে হয়েছে যে গাছটি যেন আলো আধারী পরিবেশে মনে হয়েছে যে গাছটি বোধহয় ভূতের মতো দুহাত তুলে নাচছে। আবার চাঁদ উঠেছে যখন, তখন তাকে ভাল্লুকের মতো দেখতে লাগছে। আবার এক পশলা বৃষ্টির শেষে চাঁদ উঠলে সেই ভাল্লুক আর খুঁজে পাচ্ছেন না, তখন সেই গাছটিকে দেখে মনে হচ্ছে যেন লক্ষ হীরের মাছ যেন ঝাঁক বেঁধেছে মুকুটের মতো জল জল করছে। আবার সকাল হলে আবার গাছটিকে কবির মনে হতো রূপলি আলোর একটা ঝালর। আসলে দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন পরিস্থিতিতে আলো আধারির যে বিভিন্ন পরিবেশ, আলোর যে খেলা, সেই খেলায় কবি গাছকে বিভিন্নভাবে দেখেছেন। গাছটি বিভিন্নভাবে কবির চোখে ধরা পড়েছে। হ্যাঁ, তাই আমরা বলতে পারি যে এই কবিতাটি সম্পূর্ণ কাল্পনিক আমরা বলবো না, এটাকে যেন বাস্তব ভিত্তি আছে। আসলে দিনের বিভিন্ন সময়ে একটি গাছকে বিভিন্ন রূপে কবি দেখেছেন। দিনের বিভিন্ন সময়ে কবি চোখে বিভিন্নভাবে গাছটি ধরা পড়েছে, এটাই এখানে বলার বিষয়। তাহলে এই মোটামুটি প্রশ্নগুলো, আর শর্ট কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো তোমরা খুবই সহজ লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এমনি যে শর্ট প্রশ্নগুলো আসে কোনো রকম অসুবিধা হবে না। কখন মাছ থাকতো না যখন সকাল হলো, তারপরে কোন সময়ের অভিজ্ঞতাটা কবি বর্ণনা করতে পারছেন না ভোরবেলার আবছায়া যখন পরিবেশ তখন, আবার কখন দুহাত তুলে নাচ শুরু করতো, হ্যাঁ, কখন জ্বর আসতো গাছটি, আবার কখন শুধু পড়ে থাকতো রূপলি আলোর একটা ঝালো। এই সমস্ত প্রশ্নগুলো খুব সহজ প্রশ্ন, কোনো অসুবিধা হবে না। তোমরা শুধু একটা সরলার্থ নিজেরা লিখে নাও খুব সহজ করে, আর নিয়ে একটু তৈরি করে নাও, তাহলেই হবে। আমি যেভাবে বললাম এটা লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা শুধু একটা সরলার্থ লিখো, ঠিক আছে? সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? আর একটা কথা, পড়াশোনা কিন্তু মন দিয়ে করে যাও।